চাটা খুব মজা হয়েছে। এই তুষার, তুই এত ভালো চা বানাস, জানতাম না তো। হয়েছে হয়েছে, আর অত চাপা মারতে হবে না, চা অতটাও ভালো হয়নি। তোদের মেয়েদের এই এক সমস্যা, তোরা কখনো ওই ভালো জিনিসের কদর বুঝিস না। বন্ধু অর্ণব, হঠাৎ এত প্রশংসা করছো কেন? তোমার মতলবটা কি? আর এক প্যাক ড্রিঙ্কস চাও নাকি? হ্যাঁ হ্যাঁ, যা বাবা, তুইও দেখছি রিমির মতোই কথা বলছিস। আহ হ্যাঁ, কি হলো রিমি, তুই এভাবে চমকে উঠলি কেন? আমার মনে হলো কেউ আমার পিছন দিয়ে যেন সাদা শাড়ি পরে হেঁটে গিয়েছে। সারাক্ষণ ফোনের মধ্যে মুখ গুজে থাকতে তোর মাথাটা একেবারে গেছে। আমি সত্যি বলছি তুষার, সত্যি বলছি। ওহ রিমি, এটা আমার দাদার বাড়ি। হতে পারে আমরা এখন কলকাতায় থাকি, কিন্তু ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। এখানে এমন কিছু নেই। আর তাছাড়া তুইও তো এর আগে আমার সাথে বহুবার এসেছিস, তাহলে এখন খামোকা ভয় পাচ্ছিস কেন? কিরে অর্ণব, তোর আবার কি হলো? এমন ভয় পেলি কেন? আমার মনে হলো কেউ খুব শীতল হাতে আমার কাঁধে স্পর্শ করছে। দেখ অর্ণব, মজা করিস না। আমি মজা করছি না, সত্যি বলছি। বুঝেছি, তোদের দুজনের হ্যালুসিনেশন হচ্ছে। তখনই বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না, শুনলি না তো আমার কথা। চল এবার বাড়ি চল, এখানে বসে আর আকাশের তারা দেখতে হবে না। কিন্তু বাড়ির ভেতরে তো বিদ্যুৎ নেই, এই অন্ধকারে কেমন করে থাকবো? অন্ধকারে থাকবি কেন? টর্চ চালিয়ে থাকবি। চল চল চল। আমি তুষার। আমার দাদা জলাইদহ গ্রামের জমিদার ছিলেন। ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি। দাদার মৃত্যুর পর আমরা সপরিবারে কলকাতায় চলে যাই। এখন আমরা কলকাতাতেই থাকি। মাঝে মাঝে ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসি। এবার আমার বন্ধু রিমি এবং অর্ণবকে নিয়ে পিকনিক করতে এসেছি। আমরা তিনজন কলকাতায় একই অফিসে চাকরি করি। ওরা এর আগেও আমার সাথে আমার দাদার বাড়িতে পিকনিক করতে বহুবার এসেছে, কিন্তু এর আগে কখনো ড্রিঙ্কস করেনি। এবার শখ করে একটু ড্রিঙ্কস করেছে, তাই হয়তো চোখ দিয়ে আবোল তাবোল দেখছে। এই তুষার, এখন চুপ করে কি ভাবছিস? তেমন কিছু না। তাহলে একটা কবিতা শোনা না, খুব বোর লাগছে। রিমির গলা মনে হচ্ছে, চল তো দেখি। রিমির চিৎকার শুনে আমি আর অর্ণব দৌড়ে রিমির কাছে যাই। গিয়ে দেখলাম রিমি অচেতন অবস্থায় মেঝের মধ্যে পড়ে আছে। রিমি, রিমি চোখ খুল, কি হলো তোর? অর্ণব একটু পানি আনতো। অর্ণব পানি নিয়ে আসলো। আমি রিমির চোখে মুখে পানির ঝটকা দিলাম। কিছুক্ষণ পর রিমের জ্ঞান ফিরল। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। ওর হাত পা কাঁপছিল, একেবারে নির্বাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। রিমি, কি হয়েছে তোর? এমন ভয় পেলি কেন? হে, এই রুমে কেউ আছে, কেউ একজন আছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ তুষার, আমি রুমে টর্চ লাইট জ্বালিয়ে বসেছিলাম, কেউ যেন টর্চ লাইটটা নিভিয়ে আমার চুল টেনে ধরেছে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু আমার চুল এমন শক্ত করে ধরেছিল, আমি কিছুতেই এগোতে পারিনি। তারপর আর আমার কিছু মনে নেই। রিমির কথা শুনে আমি ভীষণ অবাক হলাম, কারণ আমাদের বাড়ির ভিতর চোর ডাকাত ঢোকার কোনো পথই নেই। কিন্তু রিমির চোখে মুখে প্রচণ্ড ভয় ফুটে উঠেছে। ওর কথা অবিশ্বাস করারও সুযোগ নেই। আমি আর অর্ণব
পুরো রুম ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু রুমের কোথাও কাউকেই দেখতে পেলাম না। কই রে রিমি, তোর রুমে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোর কোথাও ভুল হচ্ছে না তো? তোরা কেন আমার কথা বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে রিমি, তোকে আর এই রুমে থাকতে হবে না, চল আমরা তিনজন একসাথে আজ সারা রাত বসে গল্প করি। আমার কথা শুনে রিমির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। মনে হলো ও আমার কথায় স্বস্তি পেয়েছে। তারপর আমরা তিনজন বন্ধু মিলে এক রুমে টর্চ জ্বালিয়ে বসে গল্প করছিলাম। রিমির ভয় অনেকটা কেটে যায়, ওকে দেখে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল। আমি ওদের দুজনকে কবিতা শোনাচ্ছিলাম। রাতের আকাশে তাকিয়ে দেখি লক্ষ তারার মেলা, এক চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা। বন্ধু অনেক পাওয়া যায়, বাড়িয়ে দিলে হাত, আমার কাছে বন্ধু তুই ওই আকাশের চাঁদ। যা বাবা, তোর কবিতা শেষ হতে না হতেই টর্চের আলোটা নিভে গেল। হেই তুষার, এই অন্ধকারে আমার ভীষণ ভয় লাগছে, একটু তাড়াতাড়ি লাইট জ্বালা। রিমির কথা মতো আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, লাইট কিছুতেই জ্বলছে না। এত তাড়াতাড়ি লাইটের চার্জ শেষ হওয়ার কথা তো নয়। তাই বিষয়টা আমার কাছে কেমন অবাক লাগলো। নিজেকে একটু সামলে নিয়ে বললাম, রিমি মনে হচ্ছে টর্চের ব্যাটারি শেষ, তাই আর লাইট জ্বলছে না। তুই ভয় পাস না, আমরা তো তোর পাশেই আছি। উফ, কখন যে কারেন্টটা আসবে কি জানি। আমি রিমিকে সান্ত্বনা দিলেও কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিলাম না। এবার কেন যেন গ্রামের বাড়ি আসার পর থেকে প্রতিটা বিষয় খুব অস্বাভাবিক মনে হচ্ছে। এর আগে কখনো এত লম্বা সময় আমাদের বাড়িতে লোডশেডিং দেখা যায়নি। হঠাৎ অর্ণবের চিৎকার শুনে, কি হলো অর্ণব, ভয় পেলি কেন? কে যেন ঠান্ডাতে আমার গলা চেপে ধরেছিল, আমি চিৎকার করতে ছেড়ে দিল। অর্ণব আর রিমি, আমি তোদের পাশেই বসে আছি। কেউ যদি তোদের গলা চেপেই ধরতো তাহলে আমরা অবশ্যই দেখতে পেতাম। কেন অকারণে ভয় পাচ্ছিস? তখন বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না। আমি শুধু শুধু ভয় পাচ্ছি না, সত্যি বলছি, কেউ আমার গলা চেপে ধরেছিল। অর্ণবের মুখে এমন কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অর্ণব তো ভীষণ সাহসী ছেলে, আজ ওকে এভাবে ভয় পেতে দেখে আমার নিজেরও প্রচন্ড ভয় হচ্ছে। কেন যেন আমার গা ছমছম করছে। মনে হচ্ছে রুমে আমরা তিনজন ছাড়াও আরও কেউ আছে। রুমের চারপাশে তাকিয়ে দেখিলাম পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার রুমের মধ্যে কেউ লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করা সহজ হবে না। তুষার দেখ, অর্ণবের গলা গড়িয়ে রক্ত ঝরছে। রিমির কথা শুনে আমি চমকে উঠলাম। প্রচন্ড ভয়, গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। আবছা আলোতে দেখলাম অর্ণবের গলায় ধারালো নখের আঁচড়। ভয়ে আমার চোখ কপালে উঠে যায়। বুঝতে পারছিলাম আমাদের সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। প্রচন্ড ভয়ে আমরা তিনজনই থরথর করে কাঁপলাম। হঠাৎ রুমে ঝড় শুরু হলো। মনে হচ্ছিল প্রচন্ড বাতাসে রুমের সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাবে। জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই দেখলাম বাইরে কোথাও কিছু বাতাস নেই। আমি কিছু বুঝে ওঠার আগেই রিমি হাওয়ায় ভাসতে শুরু করলো। রিমি প্রচন্ড ভয়ে চিৎকার করতে লাগলো। হ্যাঁ হ্যাঁ অর্ণব, তুষার, তুষার আমাকে বাঁচা, আমাকে তোরা বাঁচা। রিমি, কে তুমি? কেন আমাদের এমন ভয় দেখাচ্ছ? রিমিকে ছেড়ে দাও। কেন আমাদের মজার সময়গুলোকে তুমি এইভাবে মিশিয়ে দিচ্ছ? আমরা তোমার কি ক্ষতি করেছি? সাহস থাকি তো আমাদের সামনে আসো। অর্ণবের কথা বলতেই খুব মিষ্টি কণ্ঠে কেউ হেসে উঠল এবং রিমি নিচে পড়ে গেল। প্রচন্ড ভয়ে রিমি অজ্ঞান হয়ে যায়। রিমি, রিমি চোখ খুল। রিমি, আমরা এখনই এখান থেকে চলে যাব। চোখ খুল তুই।
তুষার, আমাকে বাঁচা। কি যেন আমার হাত পা ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচা তুষার। অর্ণবের কথা শুনে আমি থরথর করে কাঁপতে লাগলাম। রিমিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে আমি অর্ণবের পেছনে দৌড়াতে লাগলাম এবং আমাদের বাড়ির ছাদে চলে আসলাম। এসে দেখলাম অর্ণব আহত অবস্থায় একা দাঁড়িয়ে আছে, ওর চোখে মুখে ভয়ের ছাপ। আমি কাউকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে বললাম, কে তুমি? আমাদের এমন ভয় দেখাচ্ছ কেন? কেন আমাদের এবার বিরক্ত করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোদের কারো সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু আমার প্রিয় মানুষটাকে দিয়ে দে। আমি অনেক দিন যাবৎ ওর জন্য অপেক্ষা করেছি। ওকে পেয়ে গেলে আমি আর তোদের কোনো ক্ষতি করব না। কে তুমি? কি সব বলছো? কে তোমার প্রিয় মানুষ? আমি এ কথা বলতেই আমার সামনে অপরূপ সুন্দরী একটা অশরীরীর হাজির হয়, আর তাকে দেখে অর্ণব চমকে ওঠে। হিয়াবতী, তুমি? হ্যাঁ, তোমাকে ছাড়া একা একা আমার একদমই ভালো লাগছে না। আমি অনেক দিন যাবৎ তোমার জন্য অপেক্ষা করেছি। এসো এসো, আমার কাছে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কে তুমি? আর কেনই বা অর্ণবের প্রাণ কেড়ে নিতে চাইছো? আমি আমি ইরাবতী, আপনাদের জয়ালদহ গ্রামের একজন গরিব কৃষকের মেয়ে। আপনার বন্ধু খুবই খারাপ মানুষ। প্রায় সময় ও আপনার সাথে গ্রামে বেড়াতে আসতো। একটা সময় তার সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে। তার কিছুদিন পর আমি অন্তঃসত্ত্বা হই। আমাদের বিয়ের কোনো সাক্ষী ছিল না, তাই গ্রামে আমাকে নিয়ে ছিচি পড়ে যায়। লোকে আমাকে কলঙ্ক অপবাদ দিতে থাকে। অন্যদিকে আপনার বন্ধু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, গ্রামে আসা ছেড়ে দেয়। যেহেতু আমি তার বাড়ির ঠিকানা জানতাম না, তাই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার জন্য গ্রামের লোকেরা আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেয়। রাগে দুঃখে লজ্জায় একটা সময় আমি আত্মহত্যা করি। তারপর থেকে অনেক আগ্রহ নিয়ে আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম। আজ আজ ওকে পেয়েছি। আমার আত্মা আজ শান্ত হবে। এসো এসো, আমার সাথে এসো। তোমাকে ছাড়া যে একা থাকতে খুব কষ্ট হয়। দাই হিয়াবতী, আমাকে তুমি মেরো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কাছে যা জোর করে ক্ষমা চাইছি। না না। ইয়াবতী অর্ণবের কোনো কথাই শোনে না। সে অর্ণবকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় এবং সে হাওয়ায় মিলিয়ে যায়। আমার চোখের সামনে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা দেখে আমি নির্বাক হয়ে যাই। মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। সেই রাতে রিমির আর জ্ঞান ফিরে আসে না। পরদিন সকালে রিমি জ্ঞান ফিরে পাওয়ার পর আমি ওকে সমস্ত ঘটনা জানাই। তারপর আমরা কলকাতায় চলে আসি।